সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক শাম্মা কারিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান 2-এর বেজ এজওয়াটারের এজ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ ইউনুসের অ্যান অ্যাবস্ট্রাক্ট অ্যাফেয়ার শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। সকাল 10টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইমোশন অফ সুফি মিউজিক শিরোনামে প্রদর্শনী। সকাল 9টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। ভালো কাজ করার চিন্তা ভাবনা থাকলে সত্যি সত্যি একদিন তা সত্যই হয়ে যায়। অবশ্যই। আবার শোনেন, আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন, আমার চোখ পুরা খুলে দিয়েছেন, হেডটা অর্ধেক, আশা করি বাকি অর্ধেক আমি খুলে দেবো। খুলবো, গ্রামে গেলে খুলবো। চুরি করুম না, জীবনে চুরি করুম না, কাম করে খামু। রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। এটা কি হলো? তুই কি টেকনিক্যালি বাঁচিয়ে দিলি? আরে হবাক তো, আমি ওনাকে বাঁচাতে যাব কোন দুঃখে? না, তুই বাঁচাতেই পারিস, কিন্তু ফাইনালি আর বাঁচাতে পারবি না, কারণ আমি চাল পড়ার বাটি চালানোর ব্যবস্থা করছি। বাটি চালা করো না, কিন্তু টুকুন ভাই এসব করেন। ওর হয়ে যতই ওকালতি করো না কেন, তুমি ওকে ফাইনালি বাঁচাতে পারবে না, কারণ আমার কাছে প্রমাণ আছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক শাম্মা কারিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। তো আপনি তো একজন তরুণ গবেষক এবং একই সাথে বিশ্ববিখ্যাত একটি প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে। তো শুরুতে আমি আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাইবো। পড়াশোনা সম্পর্কে বলতে চাইলে যদি শুরু থেকে বলি, আমার ও লেভেল আর এ লেভেল আমি শেষ করেছি ঢাকায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। আর তারপরে আমি আন্ডার গ্রাজুয়েট করি মোনাশ ইউনিভার্সিটি থেকে। এরপরে আমি এমফিল করতে যাই পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজের জন্য, সেটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনার পড়াশোনা এবং গবেষণার বিষয়বস্তু হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বিষয়টি আসলে কি, দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের জন্য যদি সাধারণ ভাষায় যদি বোঝান? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে জিনেটিক্স, জিন যেটা, সেটা হচ্ছে কোডিং, ব্লুপ্রিন্ট অফ লাইফ যেটাকে বলে থাকি আমরা।
তো এটার এই কোডিং এর উপরেই সবকিছু নির্ভর করে, আমাদের সব ধরনেরই ক্যারেক্টারিস্টিক্স বলেন, ট্রেটস, আমাদের সব দেখা যা আমরা মানুষ হিসাবে অথবা অন্যান্য যে কোনো পশু প্রাণী জীবজন্তু গাছ সবকিছুই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই জিনটাকে মডিফাই করা, কোডিংটাকে এমনভাবে চেঞ্জ করা যাতে ভালোর জন্য আরো কিছু আমরা করতে পারি, সেটাকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। যেমন একটা উদাহরণ যদি দেই, আমার ফিল্ড যেমন একটা আমি করেছি সেটা হচ্ছে মেডিকেল জেনেটিক্স নিয়ে। আমার কাজ ছিল হিউম্যান জিন, যেটা হিউম্যান জিনোম, সেটাকে অফকোর্স অন্য সেলের মধ্যে এটাকে এক্সপেরিমেন্টাল ডিশের মধ্যে যদি বলি, আমি সহজভাবে বলতে চাই, এক্সপেরিমেন্টাল ডিশে সেটাকে কোডিংটাকে এমনভাবে চেঞ্জ করা যাতে আমরা একটা রোগকে, আমি স্নায়ু রোগ নিয়ে পড়াশোনা করছিলাম, তো স্নায়ু রোগের কোডিংটাকে এমনভাবে চেঞ্জ করব যাতে আমি ওই সেলগুলোকে আমি মডেল বানাতে পারি, আর আমাদের ধারণা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওই সমস্ত রোগের উপরে যাতে আরো বাড়তে পারে, এটা হচ্ছে একটা। এছাড়া বাংলাদেশের যদি কনটেক্সটে চিন্তা করি আমি, তাহলে এগ্রিকালচারাল সেক্টরে আমাদের অনেক বেশি আগাচ্ছে এখন, সেটা সবচেয়ে জরুরি। কোশ্চেনটা আমি আসতাম যে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ফিল্ডে কাজ করার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ অনেক সম্ভাবনাময় এই ফিল্ডে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি ইন জেনারেল বলি। আর এখন এই মুহূর্তে যেটা চলছে, আরো কিছু ডেভেলপমেন্ট হবে ফার্দার, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে, এগ্রিকালচারাল সেক্টরে অনেক হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিও হচ্ছে। আমরা বিদেশে রপ্তানি করছি ইনসুলিন বানিয়ে, হেপাটাইটিস বিও সম্ভবত ওটা হচ্ছে অথবা এগ্রিমেন্টে আছে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলি। আর মেডিকেল জেনেটিক্স একটু কম আছে, তবে এটাও আমার আশা আগামীতে হবে। তো পড়াশোনা শেষ করে আপনার পরিকল্পনাটা কি ধরনের? দেশে ফিরে আসার কোনো ইচ্ছা আছে কি? অবশ্যই আমি দেশে ফিরে আসতে চাই, আমি দেশকে সার্ভ করতে চাই, আমার দেশকে যেই সেক্টরেই হোক না কেন আমি ফিরে আসতে চাবো, আমার সমস্ত পড়াশোনা শেষ করে, উচ্চশিক্ষা শেষ করে। এখন পর্যন্ত আপনি কোন কোন রিসার্চ প্রজেক্টে কাজ করেছেন? কয়েকটি প্রজেক্টে আমি কাজ করেছি। প্রথমটা ছিল আমার প্ল্যান্ট জেনেটিক্স নিয়ে, সেটা আমার অনার্সের প্রজেক্টও ছিল। ওইটাতে আমি একটি চাউলের লাইপেজ জিন বলে এটাকে, সেই জিনের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে আমি পড়াশোনা করছিলাম, যে এটা কিভাবে, কি ধরনের, এটার ভূমিকা কি চাউলের মধ্যে। তো সেটাই ছিল আমার প্রথম। আর এরপরে আমি করি, যেমনটি বললাম, মেডিকেল জেনেটিক্স নিয়ে। সেখানে আমাদের ওই স্নায়ু রোগের একটি, যেমন পার্কিনসন্স ডিজিজ, আলজাইমার্স ডিজিজ, এগুলো সব বিভিন্ন রোগ, সেগুলিকে আমি এমনভাবে সিমুলেট করব সেলে, ডিশের মধ্যে, সেসব কালচার করা সেল কালচারে, যাতে আমরা আরো ধারণা, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়তে পারে, কিভাবে এই রোগগুলা হয়ে থাকে, ডেভেলপমেন্ট কিভাবে হয়, প্রোগ্রেশন কিভাবে হয়, সেটা নিয়ে। তো সেই সময় এটা আমার আরেকটা প্রজেক্ট ছিল, যেটা আমার এমফিলের প্রজেক্টও ছিল, আর আমার এখন যে চাকরিতে আমি অ্যাপয়েন্টেড আছি সেটার প্রজেক্ট। তো প্রজেক্টগুলিতে কাজ করার সময় আপনার অ্যাডভাইজার কারা ছিলেন? আমার অ্যাডভাইজার, প্ল্যান্ট জেনেটিক্সে আমার অ্যাডভাইজার ছিলেন প্রফেসর সাদেকুর রহমান। তিনি বাংলাদেশি একজন, সৌভাগ্যবশত আমি তাকে পেয়ে যাই মোনাশ ইউনিভার্সিটিতে, উনি আমার সুপারভাইজার ছিলেন। আর এরপরে আমার মেডিকেল জেনেটিক্সের যে নিউরোডিজেনারেটিভ ডিজিজ নিয়ে আমার পড়াশোনা ছিল, স্টেম সেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটাতে ছিল ডক্টর উইলিয়াম স্কার্নস, তিনি একজন আমেরিকান। তো বিদেশে বাংলাদেশের যেসব বিজ্ঞানীরা আছেন বা গবেষকরা আছেন, তারা কেমন কাজ করছেন? তারা তো এখন খুব চমৎকার কাজ করছেন। আমরা যদি প্রথমে উদাহরণ দেই, ডক্টর শেখ মোহাম্মদ ফজলে আকবর আর ডক্টর মামুন আল মাহতাব, তারা দুজন যে আবিষ্কার করলেন হেপাটাইটিস বি ভ্যাকসিন, যে এটা তো যুগান্তকারী একটি আবিষ্কার হয়ে গেল। আর তাছাড়া আরো আছেন দীপঙ্কর তালুকদার, যিনি গ্র্যাভিটেশনাল ওয়েভসের আবিষ্কারের সময় তিনিও একজন ছিলেন, সব বিশ্বব্যাপী বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে তিনিও একজন তাদের মাঝে ছিলেন। আমাদের দেশে ইদানিংকালে জেনেটিক্যালি মডিফাইড শাকসবজি বা মাছ পাওয়া যাচ্ছে, এটা আসলে কতখানি স্বাস্থ্য ঝুঁকি কি আমাদের বাড়িয়ে দিচ্ছে খানিকটা?
আমি মনে করব না সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, কারণ আমাদের দেশের যেই পপুলেশন, এত অনেক বড় জনসংখ্যা আমাদের, সেই জনসংখ্যাকে সাস্টেইন করার জন্য যতখানি আমাদের খাদ্য উৎপাদন করার দরকার প্রয়োজন, সেটা আমরা কিন্তু সেভাবে করতে সম্ভব না। এটা ন্যাচারাল ওয়েতে। তো সেই কারণে জেনেটিক্যালি মডিফাইড অনেক সময় হয়ে থাকে একটু তাড়াতাড়ি গ্রো করানোর জন্য। বড় যে কোনো শাকসবজি বলে থাকেন, টমেটো হয়েছে, রাইস হয়েছে, তো এগুলিকে করা হয়। স্বাস্থ্য ঝুঁকি আসলে এভাবে সেরকম করে থাকে না, কারণ এগুলি সবকিছু অ্যানালাইজ করে তারপরেই বাজারে ছাড়া হয়। মানুষের যখন হিউম্যান ট্রায়াল, ঠিক না, মানুষের জন্য যখন দেওয়া হবে, সাপ্লাইতে যখন আসবে, তার আগে এগুলা টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়। আচ্ছা, আমাদের দেশে তো একটা সময় অনেক বিজ্ঞানী ছিলেন, নামকরা অনেক বিজ্ঞানী ছিলেন। এই সময়টা তরুণদের মধ্যে কি বিজ্ঞানের প্রতি আগ্রহটা কমে গিয়েছে? বিজ্ঞানীদের সংখ্যা সেরকম নাই বলতে গেলেই চলে। তো এটার পেছনে আসলে কারণটা কি বলে মনে করেন? এর পেছনে আসলে আগ্রহের কখনো কোনো কমতি নেই। আমিও যেখানে গিয়েছি সেখানে অনেক আগ্রহ, সবাই খুব আরো উচ্চশিক্ষা নিতে যাচ্ছে, আরো গবেষণা করতে যাচ্ছে। বিশ্বের আরো সবাই যেমন গবেষণা করছে, উন্নত দেশগুলো যেমন করছে, সেরকম তাদের সাথে আমরাও চেষ্টা করছি। আমিও তাদের মধ্যে একজন। আমারও খুব ইচ্ছা করে যেন আরো ভালো বেশি করতে পারি, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ঠিক তেমন ভাবে হচ্ছে না, কারণ একটু ফান্ডিং এর সমস্যা আছে, অর্থনৈতিক অক্ষমতা আছে। এটি একটি বিষয় আমি মনে করব। তরুণ গবেষক গবেষণা করছেন, এত ব্যস্ততার মাঝে আপনি গানও করেন, তো সময়টা কিভাবে বের করেন? সময় আসলে চেষ্টা করি আমি করার, কারণ গান আমার একটি নেশা। আমার খুব ভালো লাগে। আমি অনেক ছোট থেকেই গান করছি, ঘরে থেকেই। আমার বাবা মা দুজনেই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং হাতে খড়িও তাদের কাছে। এত ব্যস্ততার মাঝে কিন্তু এটা রিফ্রেশমেন্টের মতন করে কাজ করে। অবশ্যই এটা শুধু রিফ্রেশমেন্টও না, এটা একটা আর্টস আর সায়েন্স যখন একসঙ্গে থাকে তখন একটা চমৎকার কম্বিনেশন তৈরি হয়। একটা পার্সোনাল যেন একটা রিফাইনমেন্ট আসে, এটাই আমি বলবো। তো শুরুটা কিভাবে হয়েছিল? একদম ছোট্ট করে একটু শুনতে চাইবো যে কার কার কাছে গান শেখা হয়েছে। শুরুতে তো যেমনটি বললাম, ঘরে প্রথমে ছিল অনেক উৎসাহ। এরপরে আমি নজরুল একাডেমিতে যাই, ওস্তাদ জিকে সেখানে পাই। আমার ওস্তাদ সৈয়দ জাকির হোসেন, উনি উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। ওনার কাছেই ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার কাছে আমি গান করি, শিখি। গানের প্রসঙ্গ যখন আসলো, গান তো একটা শুনবই। কোন গানটি শোনাবেন আমাদের? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যেহেতু ওস্তাজির কথাও এইমাত্র হলো, আমি ওস্তাজিরই সুর করা একটি বাংলা গান করতে চাইবো। বাহ, শুনি তাহলে। রাত জাগা পাখি আমি, ঘুম নেই আখি পাতে, কেন যে কাঁদে প্রাণ এমন শ্রাবণ রাতে, রাত জাগা পাখি আমি। অনেক ভালো লাগলো গানটা। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব সময় অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আর আমি শুভ সন্ধ্যাকে ধন্যবাদ দিব, এবং বিশেষ করে অবশ্যই এনটিভিকে আমি ধন্যবাদ দিতে চাইবো আমাকে এখানে আজকে ডাকার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।